শর্ট টাইমে সবাই আসতে পেরেছে। শর্ট টাইমে ডাকা হয়েছে ওইখান থেকে আমরা উঠেছি এখানে, কারণ আজকে এটা একটু শুনে নাও, আজকে আমাদের পড়ার কথা ছিল, তার মানে তোমাকে করতে হবে না, আমি যে আজকে মিটিংগুলো কম শর্টে করে দিয়েছি, তাই বললাম যে আমি লিখে দেবো না। কোভিড নিয়ে, করোনা নিয়ে যেটা আপনাদের কাছে আজকে আমার চিফ সেক্রেটারি করার কথা ছিল, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে আমি যেহেতু আজকে মিটিংগুলো একটু শর্ট করে ফেলেছি, তাই আমার হাতে টাইম আছে বলি। আর তাছাড়া আমরা এই ব্যাপারে ইলেকশন ক্যাম্পেনিংও যখন চলছে, আমরা কিন্তু করোনা নিয়ে রেগুলার 4-5টা করে আমরা মিটিং করছি নিজেদের মধ্যে। আর এছাড়াও আমরা একটা বড় টাস্ক ফোর্স তৈরি করেছি, যেখানে চিফ সেক্রেটারি আন্ডারে অল দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স, ইম্পর্টেন্ট অফিসার্স, তাদের বিভিন্ন জেলায় যেমন আগেবারও যে সিস্টেমে আমরা কাজ করেছিলাম, সেই সিস্টেমে আমরা একটা টাস্ক ফোর্স করে তাদের দায়িত্ব দিচ্ছি সেই জেলার ব্যাপারে। প্যানিক করবার কোনো কারণ নেই, প্যানিকি হওয়ার কোনো কারণ নেই। এটা হচ্ছে সেকেন্ড কোভিড, মানে সেকেন্ড করোনা। ফার্স্ট করোনা হয়ে গেছে, আগের বছর আমরা সামনে দিয়েছিলাম, তারপরেও এবারে আবার নতুন করে শুরু হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। কিন্তু যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে শুরু হয়েছে, আমাদের প্রবলেমটা হচ্ছে বাইরে থেকে প্রচুর লোক আসছে, ফলে প্রচুর লোক বাংলায় যাতায়াত করছে, এবং অনেকে তো প্রায় 1 মাস 1.5 মাস ধরে পড়েও আছে। এরকম ফলে করোনা ছড়াচ্ছে এখন, সেটা তো কি করবো, ইলেকশন চলছে, ইলেকশন ক্যাম্পেইনে বিভিন্ন লোক আসে। স্টেট গভর্নমেন্ট ইজ টেকিং অল নেসেসারি অ্যাকশন যাতে কোভিডকে কমব্যাট করা হয়। আননেসেসারিলি প্যানিক হওয়ার কোনো কারণ নেই। এখনো পর্যন্ত যারা এফেক্টেড হয়েছে, তার মধ্যে এটা বলতে পারেন যে মোটামুটি 2000 সিরিয়াস পেশেন্ট আমাদের আছে, যাদের কোমরবিডিটিস আছে, মানে ধরুন কারোর লাংসের প্রবলেম আছে, চেস্টের প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, তাদেরটা আমরা সিরিয়াসলি ডিল করি। তাদেরটা একটা প্রবলেম আছে। আপনারা এটাও জানেন যে রেমডেসিভির থেকে শুরু করে ভ্যাকসিন, মেডিসিন ইজ নট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, কারণ এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এবং ওরা এগুলো দেয়। তো আমি প্রধানমন্ত্রী করার একটা চিঠি লিখেছি যে আমাদের অক্সিজেন দাও আর আমাদের রেমডেসিভির যে ইঞ্জেকশন এবং ভ্যাকসিন, মেডিসিন এগুলো দাও। তো ওইগুলো না দিলে আমরা কি করে করবো? আমরা যতটা ভাবছি বাইরে থেকে কিনছি, কিন্তু বাইরে থেকে আমি কিনতে পারবো যতক্ষণ বাইরে মার্কেটে অ্যাভেলেবেল হবে। কিন্তু বাইরে থেকে অ্যাভেলেবেল না হলে আমি কি করতে পারি? আমি বাইরে থেকে অ্যাভেলেবেল যে আছে, আমরা স্টেট গভর্নমেন্ট থেকে আমরা 1500-এর মতো রোজ কিনে নিয়েছি, এবং সেটা আমরা খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করছি, যাতে এটা নিয়ে হোর্ডিং না হয় এবং যাতে এটা প্রপারলি কাজে লাগে, সেটা আমরা চেষ্টা করছি। স্টেট গভর্নমেন্ট ইমিডিয়েট 1000 বেড এই 4 দিনে বাড়িয়েছে, এবং 4500 বেড আর 3-4 দিনের মধ্যে বেড়ে যাবে। টোটাল হসপিটাল ইন গভর্নমেন্ট সেক্টর ইনক্লুডিং ইএসআই, এটা হচ্ছে সুপার স্পেশালিটি এই সমস্ত কিছু নিয়ে 100টা হসপিটাল করোনার জন্য রেডি করা হয়েছে, এবং প্রাইভেট সেক্টরে 58টা নেওয়া হয়েছে। নার্সিং হোম বা প্রাইভেট সেক্টর যে বড় বড় হসপিটালগুলো আছে, গ্রেটার ক্যালকাটায় অলরেডি 3200 সিভিক বেড নেওয়া হয়েছে, আরো 1000 বেড 4-5 দিনের মধ্যে হয়ে যাবে কলকাতায়। Satellite center attached to Calcutta hospitals are being opened in more than 10 city hospitals soon. Satellite center আমরা হসপিটালগুলোর সাথে আর হোটেলগুলোর সাথে করে দেবো। তাতে কি হবে, ধরুন বিভিন্ন হোটেলের রুমগুলো আমরা হসপিটাল হিসেবে ব্যবহার করতে পারবো, এবং তারা আর্টিফিশিয়াল নানা রকম কাউন্সিলিং এর মধ্যে দিয়ে ট্রিটমেন্ট গুলো করতে পারবে। সেফ হোম যেটা আছে 200 প্রায় আমরা করেছি। এর মধ্যে আপনারা জানেন ইলেকশন চলছে বলে ইলেকশন কমিশন অনেক বাড়ি আমাদের নিয়ে নিয়েছে ইলেকশন পারপাসে, ফলে সেই বাড়িগুলো আমাদের সেফ হোম হিসেবে আমরা আগেবার কাজে লাগিয়েছিলাম, সেগুলো অনেকগুলোই আমরা পাচ্ছি না। তা সত্ত্বেও আমরা 200 প্রায় সেফ হোম করেছি, এবং তাতে 11,000 বেড অলরেডি অপারেশনাল হয়েছে এবং এটা ইন সার্ভিস চলছে। আমাদের স্টেট 400 অ্যাম্বুলেন্স অ্যাক্রস দ্য স্টেট ডিপ্লয় করেছে ফর করোনা পারপাস। কন্ট্রোল রুম is giving service, ambulances প্রতিদিন সার্ভিস দিচ্ছে, যে যাদের প্রয়োজন গরিব লোক তাদের আসার মতো অ্যাম্বুলেন্স নেই বা পয়সা নেই, তাদের সাহায্য করার জন্য। এবং টেলিমেডিসিন যেটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে, টেলিমেডিসিন ইন্টিগ্রেট সেল সেন্টার
প্রায় 150টা লাইন। এটা বেসিক নাম্বারটা যদি আপনারা একটু পাবলিককে বলবেন, তারা টেলিফেসিলিটিস গুলো তারা অ্যাকসেপ্ট করতে পারে টেলিমেডিসিনে। বেসিক নাম্বার 1800, বলুন বেসিক নাম্বারটা। হ্যাঁ 1800 313 444 222। बेसिक नंबर 1800 313 444 222 इस फंक्शनिंग 24/7 24 ঘন্টায় কাজ করছে। ডক্টরসরা কলগুলোকে অ্যাটেন্ড করছে এবং কোথাও কোথাও অডিও ভিজুয়াল কাউন্সেলিংও করছে। সিনিয়র সেক্রেটারিজ এভরি ডিস্ট্রিক্টে ডিএম এর সাথে অ্যাটাচ করা হয়েছে যাতে কোভিড করোনার ব্যাপারে হেল্প করতে পারে। 50% অ্যাটেন্ডেন্স করা হয়েছে, যেটা 50% অ্যাটেন্ডেন্স করা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, যেটা আগে প্রথম দিকে ছিল। তারপর 75% হয়ে গেল, 25% ছিল। এখন যেটা 50% অ্যাটেন্ডেন্স ওয়ার্ক ফ্রম হোম হ্যাজ বিন অ্যাডভাইজড, মানে আমাদের সেক্রেটারিদের মিটিং এটা ডিসাইড হয়েছে আর কি। এবং আমরা হোম থেকে কাজ করাটা বেশি গুরুত্ব দিচ্ছি যাতে কিছুটা অন্তত সাহায্য করা যায়। আর স্কুল সামার ভ্যাকেশনের জন্য কাল থেকে ছুটি পড়ে যাচ্ছে স্কুলগুলো। মে মাসে ছুটি পড়ে জেনারেলি, কিন্তু অনেকবারই আমরা এপ্রিলে দিয়ে দিই, কারণ এখন গরমটা খুব তাড়াতাড়ি পড়ে যায়। ফলে দুটো কাজই হবে, কোভিডের ব্যাপার থেকে মুক্ত থাকবে, আর দুই হচ্ছে বাচ্চারা একসাথে অত একসাথে পড়াশোনা করে। সুতরাং ওদেরও অনেকদিন স্কুল বন্ধ, আমি জানি ওরাও স্কুলটা খোলা থাক চাইছে, কিন্তু যাই হোক গরমের ছুটি হিসেবে এটাকে ট্রিট করে প্রায় আপ টু জুন মাস পর্যন্ত এখন আপাতত ছুটি দিয়ে দেওয়া হয়েছে। ডিটেল যেটা ট্রিটমেন্ট প্রোটোকল সেটা স্বাস্থ্য ভবন থেকে অলরেডি বের করা হয়েছে। এটা যে কেউ কনসাল্ট করতে পারে স্বাস্থ্য ভবনের সাথে, এবং তাদের হোম আইসোলেশনে যারা আছে তাদের ডিটেলস আমরা এগিয়ে দিয়েছি, মানে যেটা হচ্ছে ডিটেলস ট্রিটমেন্ট প্রোটোকল এগুলো করা হয়েছে। আমি আপনাদের কাছে যেগুলো বললাম যে আমাদের 2000 পেশেন্ট সিরিয়াসলি আছে, এবং তার মধ্যে গ্রেটার ক্যালকাটা যেহেতু পলিটিক্যাল ক্যাম্পেইনিং, আমিও আপনাদের গতবার বলেছি একটা টিভি চ্যানেলের ইন্টারভিউতে যে গ্রেটার ক্যালকাটায় ছোট ছোট ক্যাম্পেইনিং হোক, কিন্তু বড় বড় ক্যাম্পেইনিং এ আমরা যাচ্ছি না। আমি তো নিজে বড় ক্যাম্পেইনিং করবোই না, আমি একটা মাত্র লাস্ট ডে 26-এ একটা মিটিং করবো, তাছাড়া আমি করছি না। এবং এখন আমি পলিটিক্যাল পার্টি লিডার হিসেবে ফেস করছি না। আমি যে দুটো পোস্ট হোল্ড করি, আমি এখন অ্যাজ চিফ মিনিস্টার এই পোস্টে হোল্ড করছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে সব কাজ করে মানুষকে ইনফরমেশন তো দেওয়ার প্রয়োজন। তাই এই পর্যন্ত আমার বলার ছিল করোনা নিয়ে, যে টোটাল আমরা 58টা হসপিটাল প্রাইভেট নিয়ে নিয়েছি, 200 সেভেন তৈরি করেছি, 400 অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি। আমরা এইসব আমরা অলরেডি যা বেড বাড়ানোর আগেবার ছিল তার থেকে 20% বেড বেশি বাড়াচ্ছি। আমরা যেগুলোতে ইলেকশন হয়ে গেছে যে জেলাগুলোতে, সেখানে মেডিকেল কলেজগুলোকেও নিয়ে নিচ্ছি, কিছু মাল্টিন্যাশনাল মাল্টি সুপার হসপিটালকেও নিয়ে নিচ্ছি। এবং আমরা রিকোয়েস্ট করছি সবাইকে প্রাইভেট নার্সিং হোমগুলোকে যার প্রয়োজন তাকে ট্রিটমেন্টটা দিয়ে বেডটা রিজার্ভ রাখুন, কিন্তু যার প্রয়োজন নেই, জাস্ট টাকা আছে বলে আমি ভর্তি হয়ে গেলাম অথচ আমার প্রয়োজন নেই, বেডটা অকুপাই করে রাখাটা এই মুহূর্তে ঠিক হবে না। আমার মনে হয় বেডটা অকুপাই তাদের জন্যই দেওয়া উচিত যা দে রিকোয়ার সিরিয়াস ট্রিটমেন্ট। সেই জন্য আর যেগুলো আমরা হোম সেফ হোম করছি সেগুলো থেকেও যেটা হচ্ছে আমরা দেখে নিচ্ছি সিরিয়াস পেশেন্ট হলে সেখান থেকে আমরা হসপিটালে ট্রান্সফার করছি, সিরিয়াস পেশেন্ট না হলে আমরা করছি না। এই পর্যন্ত যুদ্ধকালীন পরিস্থিতিতে একদিকে নির্বাচন চলছে, টোটাল মেশিনারিতে ইলেকশন কমিশনের আন্ডারে ইলেকশন করছি, অন্যদিকে কোভিডের এই পরিস্থিতি। এখন ডিজাস্টার হলে জানেন আপনারা, ডিজাস্টার হলে আমি যেমন আমার মনে আছে 2016 একটা ব্রিজ ভেঙে পড়েছিল, ওই পোস্তা ব্রিজ। আমি তখন মেদিনীপুরে মিটিং করতে করতে ছুটে গিয়ে সব ইনফর্ম করেছিলাম। ডিজাস্টার এগুলো অ্যালাউড আছে, ডিজাস্টার ইজ ডিজাস্টার, এটার সাথে ইলেকশন এগুলো কাজ করে না। কাজেই আমাদের বাধ্য হচ্ছে, আমরা বলেছিলাম যে একবার ইলেকশনটা হয়ে গেলে ভালো হতো, এখন যখন উপায় নেই তখন ইলেকশন কমিশনের এটা মেনে আমাদের চলতে হচ্ছে। সেই জন্য উপায় না থাকলেও আজকে আপনারা দেখেছেন যে আমি কত শর্ট করে করে মিটিংগুলো করে দিয়েছি, কোনটা 10 মিনিট, কোনটা 15 মিনিট, কোনটা 20 মিনিট, এইভাবে। এখন মানুষটা একটা এক্সপেক্ট করে ইলেকশন করে যে আমার দুয়ারে রাজনৈতিক লোকেরা আসবে। এখন সেখানেও মিটিং আমাদের 6 দিন তো এমনিতেই ইলেকশন কমিশন ক্যাম্পেইনিং কাজ সব করে দিয়েছে, ভালোই হয়েছে।
আর আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি, যেটা অ্যাকসেপ্ট করা উচিত সেটা আমরা করিনি, এটার মধ্যে কোনো কনফিউশন নেই। আর 2 হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত তো ন্যাচারালি ক্যাম্পেইনিং চলবে শুধু। বাদ বাকি যত বললেন রাত্রি তো 7টার পর তো ক্যাম্পেইনিং নেই, রাতেও ক্যাম্পেইনিং নেই, আর সকালবেলাটাও নেই। সুতরাং এটা একটা অনেকটা টাইম স্পেস পাবে, যেটা মানে পাবলিকের প্রবলেম হবে না, আমার মনে হয় এটা ভালো সিদ্ধান্ত। না না, কারফিউ করে কিছু হবে না, কারফিউ না করেও এমনি লোকে নিজেরাই। আমি একটা জিনিস মনে করি, জোর করে যেটা না করা যায়, ভালোবেসে সেটা করা যায়। Night curfew is not the solution. The solution is that we have to avoid the political pollution. And here, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের দেখতে হবে আমরা নিজেরা যেন নিজেদের সচেতন রাখি। ভয় পাওয়ার প্যানিক করার কোনো কারণ নেই, তার কারণ এটা এত ছোঁয়াচে নাম্বার বাড়ে এই কারণে একজনের হলেই তার বাড়ির যতজন লোক, আবার তার সাথে যারা খাওয়া দাওয়া করেছে, তার সাথে যারা ঘরে কাজ করেছে, তার সাথে যে ড্রাইভার ছিল, আবার ড্রাইভারের পরিবার, একজনের হওয়া মানে 1000 জনকে টাচ করে দেয়, ফলে নাম্বারটা দেখতে বেশি লাগে। এটা আর মারা যাচ্ছে বেশিরভাগই মনে করলো যে খুব একটা এখানে চিন্তা করার কোনো কারণ নেই। কোমরবিডিটিস কেসটাই যেটা আমরা প্রথম থেকে বলেছি, দ্যাট ইজ দ্য কেস, আদারওয়াইজ এত চিন্তা করার কোনো কারণ নেই। তবে একজন কিন্তু অল্প বয়সে মারা যায়, খুব খারাপ লাগে সেটা। ভ্যাকসিন কি কম আছে? ক্যাম্পেইন আপনি বলেছেন রেস্ট্রিক্ট করবে, আউটসাইড কলকাতার আপনার যে প্রোগ্রামগুলো আছে সেগুলো কি আমি কম করে দিয়েছি, আমি যে 2-3টে করে মিটিং রেখেছি এবং সেগুলো আমি বলছি এত কম যে আমি বলছি কম মানে আর কেউ বলতে চাইছে না। আমি বলছি 8 ঘন্টা মিটিং করে মিটিং শেষ। পর্যাপ্ত ভ্যাকসিন কি আছে? না নেই, এটা প্রধানমন্ত্রীকে আমি গতকাল চিঠি লিখেছি। আর ভ্যাকসিনের কথা আমি 24শে ফেব্রুয়ারি প্রথম চিঠি লিখেছিলাম যে আমি টাকা পয়সা নিয়ে বসে আছি, আমি স্টেট গভর্নমেন্ট থেকে টাকাটা দেবো, আমি যে ফ্রিতে সবাইকে ভ্যাকসিনটা দেওয়াবো, তুমি আমাদের ভ্যাকসিনটা সাপ্লাই করো। কেন বলেছিলাম? তার কারণ একটা মিটিং এ প্রাইম মিনিস্টারের মিটিং এ ঠিক হয়েছিল যে স্টেট গভর্নমেন্ট সে কিন্তু ভ্যাকসিন কিনতে পারে না, সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দেবে কার কাছ থেকে ভ্যাকসিন কিনতে হবে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট পারমিশন দেবে, তবেই স্টেট গভর্নমেন্ট সেটা কিনতে পারবে। তো ভ্যাকসিনটা আমাদের হাতে নেই, এটা ক্লিয়ার করা উচিত এবং তার জন্য আমরা পাচ্ছি না। কিন্তু এখন উপায় নেই, লোক অসুস্থ হয়ে পড়ছে বলে 1500-2000 ভ্যাকসিন আমাদের বাজার থেকে তুলতেই হচ্ছে। এটা আমরা এমার্জেন্সি হিসেবে পাচ্ছি যাতে মানুষ মরে না যায়। তাকে আমাকে তো দেখতে হবে যে আমি অন্তত কিছু মানুষকে বাঁচাতে পারি, কিন্তু ভ্যাকসিন ইজ নট অ্যাভেলেবল। দিদি একটা প্রশ্ন করছি দিদি, কতটা প্রয়োজন ভ্যাকসিন? ভ্যাকসিনের খুব প্রয়োজন, ভ্যাকসিনের প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন, ওষুধের প্রয়োজন। আমরা বলছি আমরা 1500-2000 করে বাজার থেকে যা পাচ্ছি কিনে নিচ্ছি প্রাইভেটে, তার কারণ হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট না দিলে আমাদের হাত পা বন্ধ। দিদি একটা প্রশ্ন করছি, যে ফার্স্ট ডোজটা কোভিডশিল্ড নিয়েছিল তাকে সেকেন্ড ডোজটা কোভিডশিল্ড না থাকার জন্য সমস্যা হচ্ছে, তখন কোভ্যাক্সিন দিচ্ছে, এটা কি নেওয়া যাবে? আপনি যদি একটু বলেন। দেখুন, এটা আমি বলতে পারবো না, এটা টেকনিক্যাল ব্যাপার, এটা ডক্টরসরা বলতে পারে। একই কোম্পানি মানে 2 কোম্পানি 2টো ওষুধ, 2 রকম ওষুধ, এটা আদৌ নেওয়া যায় কিনা এটা এক্সপার্টসরা বলতে পারবে, রিসার্চার্সরা বলতে পারবে, এটা আমি বলতে পারবো না। তবে এরকম কেসও অনেক দেখা গেছে যে যাদের 2বার হয়ে গেছে, মানে 2টো ইঞ্জেকশনও কমপ্লিট হয়ে গেছে, ডাক্তারদের পরিবার ধরুন, তাদের কিন্তু ইভেন কারো কোভিড হয়ে গেছে একবার, দ্বিতীয়বার হচ্ছে। দিদি আচ্ছা, দিদি এবং এটা খুব আশ্চর্য, তাহলে আমি ভ্যাকসিনটা নিলাম, ভ্যাকসিনের পরে আবার হচ্ছে। ধরুন হচ্ছে ভ্যাকসিন প্লাস কোভিড হয়ে গেছে, তার আবার হয়েছে। আমি কতগুলো ডাক্তার পরিবার জানি যে তাদের পরিবারের প্রত্যেকে 2টো করে নিয়ে নিয়েছে, কিন্তু 2টো করে নেওয়ার পরে তাদের পরিবারের সবার হচ্ছে। এই সময় মালদার এসডিও হয়েছে, মালদার এসডিও আপনার মালদার ডিস্ট্রিক্টের এসডিও দাঁড়িয়ে হয়েছে, বললাম তো ভ্যাকসিন নিয়েছিল, আগে করোনা হয়েছিল, তারপরে তার আরে আমার পুলিশ কমিশনার শিলিগুড়ি, তিনিও তো ভ্যাকসিন মনে হয় নিয়েছিলেন, তারও তো আবার হয়েছে। আচ্ছা দিদি একটা হচ্ছে আমি ইলেকশন কন্টেস্ট করেছেন, আপনি তো কাটেল করেছিলেন, আমি ইলেকশন ক্যাম্পেইন অনেক কাটেল করছি, এর থেকে আর করা যাবে না, কারণ যেহেতু ইলেকশন চলছে গণতান্ত্রিক পদ্ধতি, এটা তো আমরা বলেছিলাম তোমরা অল্প একদিনে করে দাও, একদিনে করে দিলে আমার কোনো আপত্তি ছিল না। আমার প্রচার করার থেকে মনে করি মানুষের পাশে থাকাটা বেশি দরকার, কিন্তু আমি মানুষের পাশে মিটিং কাটেল করেও আমি মানুষের পাশে আছি এবং এটা কোভিডের ঝড় আমি সামলে দেবো, চিন্তা করবেন না। আগেরবারও সামলেছি, আমরা এবারেও সামলে দেবো। তবে আমার প্রবলেম হচ্ছে একটা জায়গার প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে অনেক জায়গায় ইলেকশন কমিশন নিয়ে নেওয়া হয়। আমার যেমন সেন্ট্রাল স্টোর যেখানে মেডিসিন সব থাকে, কোভিড মেডিসিন আছে, সেটা নিয়ে নিয়েছে। আমরা বললাম না না না, এটা দিতে পারবো না, এখানে আমার মেডিসিন আছে। এইরকম যেমন ধরুন গীতাঞ্জলি স্টেডিয়ামে তো আমার 4-5 হাজার লোকের আমি সেফ হাউস করেছিলাম, গীতাঞ্জলি স্টেডিয়াম ওরা নিয়ে নিয়েছে। এরকম অনেক নেতাজিন্দ স্টেডিয়াম ইলেকশনের জন্য নিয়ে নিয়েছে। ফলে এই যে জায়গাগুলো সব স্টেডিয়াম আমার মনে হয় ইলেকশনের জন্য হয়তো নিয়ে নেবে। এখন এই যে স্টেডিয়ামগুলো সব ইলেকশনের জন্য নিয়ে নেয় কাউন্টিংয়ের জন্য, ফলে এই জায়গাগুলো তোমার কমে যাচ্ছে। এই জায়গাগুলো আমার বাড়াতে হবে।
চেম্বার অফ কমার্সে সবাইকে রিকোয়েস্ট করছি, আর মার্কেটগুলো আগের মধ্যে স্যানিটাইজেশন করা শুরু হবে, সেগুলো করবো আমরা, যতটুকু করা যায় সেটা আমরা করবো। বর্ডারের দিকে একটু নজর রাখা, বর্ডার পেরিয়ে যারা আসছে সেদিকে একটুখানি চেক করা, এগুলো আস্তে আস্তে আমাদের করতে হবে। দিদি অন্যদের কি করা উচিত? অন্যরা তো মিটিং অন্যদের সম্বন্ধে আমি কিছু বলবো না, চ্যারিটি ডিলিংসের হোক, আমরাও মিছিল মিটিং আমরা করতে বাধ্য হচ্ছি বিকজ অফ দ্য পরিস্থিতি, কিন্তু আমি মনে করি যে ইলেকশনটা একদিনে করে দিলে 3টে ফেজ ভালো হতো, তাতে আমার প্রচার করার দরকার ছিল, ওরাও প্রচার করতে না, আমি করতাম, কি হতো মানুষের প্রয়োজন। সেটা যেমন হয়নি, 22 তারিখে ধরুন একটা ইলেকশন হচ্ছে, 22 তারিখের পরে আরেকটা ডেট আছে 26 তারিখ, একটা 29 তারিখ, এবার 29 আর 26 একসাথে করে দেওয়া যায়, এটা ইলেকশন কমিশনের ব্যাপার। এই নিয়ে দেখুন আমরা রিকোয়েস্ট করতে পারি, আমরা অফিসিয়ালি চিঠি দিয়েছি, অল পার্টি মিটিংও বলেছি, এর থেকে বেশি আমি কিছু বলবো না। তারপর আমি অ্যাজ এ গভর্নমেন্ট বলছি, এখন আমি অ্যাজ এ গভর্নমেন্টও চাই যে যত তাড়াতাড়ি ইলেকশন প্রসেস শেষ হবে তত তাড়াতাড়ি আমরা এই ব্যাপারটা আরো বেশি করে ছাপিয়ে পড়তে পারবো, কারণ অ্যাডমিনিস্ট্রেশন তো বুক হয়ে আছে না, টোটাল অ্যাডমিনিস্ট্রেশন ইজ বুক ফর ইলেকশন, মাথায় রাখুন আপনি, সেই অবস্থায় তো আমার কাজটা করতে হচ্ছে। আজকে গিয়ে ইলেকশন সামলাবে নাকি কোভিড সামলাবে, কোনটা সামলাবে? সেই জন্যই আমরা এইসব রিকোয়েস্টগুলো করেছিলাম। আর বিহারে 3টে ফেজ হয়েছিল, আর বাংলায় এমন কিছু নেই যে বাংলা 8টা ফেজেই করতে হবে, ঠিক আছে করে যখন ফেলেছে, আর এখন যখন কোভিডটা বাড়াবাড়ি হয়ে গেছে তখন তো একটা টেক কেয়ার করা দরকার। এখন অনেক সময় এমার্জেন্সি সিচুয়েশনে কিছু না, আমরা যখন সময় আছে ট্রাপ করে দিতে পারি, সুপ্রিম কোর্টের একটা 2020 একটা রায় আছে যেটা হচ্ছে দরকারি ইলেকশনকে ট্রাপ করে দেওয়া যেতে পারে। দেখুন ভার্চুয়াল সবার পক্ষে সম্ভব না, বিজেপির কোটি কোটি টাকা আছে, ওরা যেভাবে 90% ওদের ফেক চলে, সুতরাং ওদের ভার্চুয়াল আর আমাদের ভার্চুয়ালের মধ্যে তফাৎ আছে। আর ভার্চুয়াল আমরা করতে পারি 20 জনকে নিয়ে, 30 জনকে নিয়ে, 40 জনকে নিয়ে, কিন্তু গণতান্ত্রিক পাবলিক মিটিং এ একটা গ্রাসরুট লেভেলে এটা কাজ করে। দিদি সামার ভ্যাকেশন চালুর কথা বলছিলেন, অলরেডি করে দিয়েছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা দুশ্চিন্তায় আছে, এটা নিয়ে না না চিন্তা করার কিছু নেই, আমরা ভেবে চিন্তে সিদ্ধান্ত নেব। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের চিন্তা করার কোনো কারণ নেই, সিবিএসই বন্ধ হয়ে গেছে, জেইই বন্ধ হয়ে গেছে, সুতরাং এটা নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করতে দিন, লেট ইলেকশন ইজ ওভার, আমরা চিন্তা ভাবনা করে ছাত্রছাত্রীদের পক্ষে যেটা শুভ হবে সেটাই আমরা করবো, এখন থেকে ওদের চিন্তা করার কোনো কারণ নেই। দিদি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে কি মনে হচ্ছে যে ইলেকশনটা খানিকটা হলো করোনা পরিস্থিতি মোকাবিলায় বাধা হয়ে দাঁড়াচ্ছে, বা এই এত বেশি ইলেকশন মনে হচ্ছে কি এত ফেজ মানে হয়তো ইলেকশন কমিশনে জানতো না যে করোনা এইভাবে এখন হঠাৎ করে বেড়ে যাবে, কিন্তু নিয়ম হচ্ছে যে কোনো প্যান্ডামিক করে 2 ইয়ার্স কন্টিনিউ করে, এবং সেই জন্য আগে থেকে প্ল্যানিং করে এটা ভাবা উচিত ছিল। আমরা কেউ ভাবতে পারি যে করোনাটা আবার সেকেন্ড ইয়ার এসে রিপিট করবে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ভাবা উচিত ছিল। তারা অ্যাডভাইস দেয় প্রত্যেকটা কথার কথা আমাদের, শুধু তাদের অ্যাডভাইস করা উচিত ছিল যে তাদের কাছে কি ইনপুট আছে, সেই ইনপুট যারা রিসার্চ করে করে তারা আমাদের দিত, তারা তো কিছু দেয়নি, তারা তো এতদিন কিচ্ছু করেনি। আহ্বান জানাবেন যে মিটিং ছোট করার জন্য? না আমি কাউকে কিছু বলবো না, আমি মনে করি যে আমি নিজের মিটিংটা কাটশট করছি এবং যেতে হয় মানুষের কাছে যাচ্ছি দেখা করার জন্য, আমার মিটিং এ বক্তৃতা দেওয়ার থেকে মানুষের সাথে দেখা করাটা বড় ব্যাপার। কেন্দ্র কতটা সহযোগিতা করেছে করোনা মোকাবিলায়? আমি চিঠি দিয়েছি, উত্তর পাই, লেট আস ওয়েট। দিদি এই রাজ্যে বিভিন্ন জেলায় ড্রাফটটা এক এক রকম হচ্ছে, তো সেন্ট্রাল ফোর্স তো এক এক জায়গা থেকে এক এক জায়গায় মুভ করছে, তো তারা তো তাদের মাধ্যমেও তো বাড়তে পারে। হ্যাঁ তারা প্রায় 1.5 লক্ষ মতো এসছে সমস্ত সিএপি মানে টোটাল সেন্ট্রাল ফোর্স মিলিয়ে সারা বাংলায়, তাদের আমরা বলেছি যে আরটিপিসিআর মাস্ট। তারা পুলিশের কি হয়, তো এক জায়গায় 100 লোক থাকে, তো 100 লোকটাকে 1000 লোকে টাচ করবে, এবারে 1000 লোকটাকে খাবার দাবার দিচ্ছে, থাকা ব্যবস্থা করছে, যাচ্ছে লোকের সাথে মিশছে। ফলে আমরা আগেরবারে কমিটির সময় দেখেছিলাম যে একটা পুলিশের হওয়া একটা টিমের হওয়া প্রায় 5000-10,000 লোকে এটা টাচ করে দেয়। সেই জন্য এটা ডেঞ্জারাস, কারণ যেহেতু ওরা গ্রুপে গ্রুপে কাজ করে, টিমে কাজ করে, একটা টিম, যেমন আপনারা এতগুলো সাংবাদিক দাঁড়িয়ে আছে, তো আপনাদের এই সাংবাদিকের একটার মধ্যে আরেকজনের হবে, এবং আপনাদের সাংবাদিক আপনারা এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, সেখানে যাচ্ছেন, আপনারা ভালো করে মাস্কটা ব্যবহার করুন। দিদি ভোটের পর কি মনে হচ্ছে যে করোনা একেবারে খুব খারাপ সিচুয়েশনে পৌঁছে যেতে পারে? না না কেন এইসব আতঙ্কিত করছি, আমরা তো চেষ্টা করবো ঝড় হবে, ঝড় মোকাবিলা হবে, অত চিন্তা করার কি আছে। যে কোনো সময় দেখুন কখনো কোনো ম্যালেরিয়া বাড়ে, কখনো ডেঙ্গু বাড়ে, কখনো এবারে নানা রকম, কখনো ইবোলা, কখনো নানা রকম অসুখ হয়, নানা রকম। তো কথা হচ্ছে যে এটা আমাদের সবাইকে মিলে মোকাবিলা করতে হবে। আমি তো একা কেউ নই, পাবলিককেও, টোটাল পাবলিক আমাদের কোঅপারেশন করে, এবং পাবলিকও একটা বড় ভূমিকা পালন করে, আপনারাও সংবাদ মাধ্যমে একটা বড় ভূমিকা পালন করেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এটাকে প্যানিকি বা থ্রেটনিংয়ের জায়গায় না গিয়ে, বা এটাকে নিয়ে মজা করার জায়গায় না গিয়ে, আমরা আমাদের দায়িত্ব, আমরা সবাইকে সতর্ক করবো
এটা করা যাবে না, কারণ এখন আমি একটা পলিটিক্যাল দেখতে আমার ব্যাচও নেই, আমি ব্যাচটাও খুলে এসেছি। ঠিক আছে। Thank you. Didi, don't you think that BJP is not considering the seriousness of the situation? Can you please tell in English? I am not talking any political part, talking about the political situation, because this press conference is absolutely a government press conference, and I am doing it because of the disaster, and that's why disaster time everything is allowed. So if I do the press conference, political press conference, then you can ask me all this question. No problem. লকডাউন নিয়ে মানুষের জন্য একটা বিভ্রান্ত এখনই লকডাউন প্রবলেম আমাদের মধ্যে কোনো চিন্তা নেই। ভোটের পরে কি লকডাউন আমি এটা কেন বলতে যাবো, কাল কি হবে কি করে যাবো, এটা ডিপেন্ডস অন সিচুয়েশন। লকডাউন হট করে করে দিলে, দিল্লিতে করে দিয়েছে লকডাউন, লোকের কষ্ট হবে না হট করে দিলে, তাকে তো একটা টাইম দিতে হবে এরকম। আর লকডাউন করলে কি সব কমে যাবে? ট্রেন চলছে, বাস চলছে, গাড়ি চলছে, রাস্তা চলছে, প্লেন চলছে, বিভিন্ন জায়গা থেকে লোক বিভিন্ন জায়গায় মুখ করছে, আর লক্ষাধিক লোক তো বাইরে ক্যাম্পেইন করতে এসছে। এটাকে তো আগে আপনারা যদি টাকা ফিরে যায় নিজেদের জায়গায়, অন্তত ছড়িয়েও ফিরে যান, তাতে তো অনেকটা কন্ট্রোল হয়। এটা তো কোঅপারেশন করা উচিত। এত লোক কেন বাইরে থেকে এসে বসে থাকবে? স্টেটের লোককে তো আপনি ঘাট ধাক্কা নিয়ে বের করে দিতে পারেন না, বা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মিটিং করতে আসছে, ওই কোনো প্রবলেম, কিন্তু অন্যদের নিয়ে এসে বসে থাকবে কেন এখানে? আর তাদের কি হয়েছে না হয়েছে কি করে জানবো? প্রাইম মিনিস্টারের ডেকোরেশনের কাজ করতে আছে, সেখানে সব বাইরে থেকে লোক আসে, এবং আমি শুনেছিলাম কোনো এক সময় তাদের 15 জন 18 জন কমি রয়েছে। আর বললাম তো একজনের বলে আরেকজনকে টাচ করবে, এটা প্রবলেমেটিক, এটা টাচি সাবজেক্ট। कोरोना को लेकर के आपका जनता के लिए क्या संदेश है? नहीं, जनता को डरने का कोई बात नहीं है, एक पैनिक क्रिएट करने का भी कोई बात नहीं है। बात हमारा जो है कि सेंट्रल गवर्नमेंट आपको मेडिसिन सप्लाई करे, हमको वैक्सीन सप्लाई करे, उसी के लिए कि जनता के लिए हम लोग काम कर सके। जनता को डरने का बात नहीं है, लेकिन साथ साथ में सेंट्रल गवर्नमेंट को मेडिसिन इमीडिएट भेजना है। ঠিক আছে। And I am supporting the views of Rajasthan Chief Minister and the Delhi Chief Minister also. They are also saying that their medicine is being diverted to other state. हमारा भी नहीं है, लगता है किसी को दे दिया। দিদি ইলেকশন কমিশন 13 মে শামশেরগঞ্জ আর জঙ্গিপুরে ইলেকশনের কথা বলেছে। ওখানে যে মারা গেছে তো প্রার্থীরা, ঈদ আছে তো কোনো ঈদের দিনে ভোট 13 তারিখে বা 14 তারিখে ঈদ হবে। দেখুন এগুলো তো ইলেকশন কমিশনের ক্যালেন্ডারে নিশ্চয়ই আছে, এতে কি কোনো লাভ হয়? আমরা এটা চিঠি দিয়ে জানিয়ে দেবো, এখন জানাবো না, ঠিক টাইমে জানাবো। তা আমার মনে আছে আমাদের জানানোর প্রয়োজন কি? তো ক্যালেন্ডারে আছে, ক্যালেন্ডার দেখে যদি কেউ সিদ্ধান্ত নেয় তো ভোট কেন একটু। তবে এটা মনে রাখুন, ঈদ হলেও যদি ইলেকশন হয়, যাদের ভোট দেওয়া সে কিন্তু দেবে। দুর্গাপুজোর সময় ধরুন জোর করে আপনি ইলেকশন চাপিয়ে দিলে মানুষ পছন্দ করে না, কিন্তু মানুষ যার যেটুকু করার মানুষ করবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ভালো থাকবেন সকলে। আচ্ছা চাটা দিয়েছি, ওদের একটু চাটার অ্যারেঞ্জমেন্ট আছে কোথায়? দিদি আপনি ভালো আছেন তো? দিদি আপনার ব্যথা কেমন? আমি ঠিক আছে, ব্যথা আমার অনেক কমে গেছে, 75% কমে গেছে, 25% আছে। এই যে আপনার প্রেস কনফারেন্সটা খুব ভালো হয়েছে। দিদি আসবে? হ্যাঁ, মালদাতে, হ্যাঁ তোমাদের তো আছে। আমি দেখলাম যে চিফ সেক্রেটারি করার কথা আছে, আমি যখন মালদাতে এলাম তোমাদের সাথে অনেকদিন দেখা হয়নি, তাহলে আমি করলাম। আর এখন তো মালদাতে আমি 2 দিন আছি, আমি কাল পরশু আছি, 19, 20, 21 আছি, 22 আমি আবার বর্ধমানে যাবো, আমি আবার আসবো 24 তারিখ। 24 তারিখও আমাকে মালদায় থাকতে হবে। আপনার এই হোটেলটা খুব পয়া 2011 যে ফার্স্ট ক্যাম্পেইন এখান থেকে শুরু করেছিল, এপ্রিল মাসে হয়েছে। দিদি ক্যামেরা চলছে। আপনারা সবাই আমার লাগে, দিদি প্রেস কনফারেন্স কাছে রিপোর্টে আসবে। এর মধ্যে টাইম পাবো না ইলেকশন সময়, তাছাড়া পা নিয়ে, হ্যাঁ, হ্যাঁ। পায়ের জন্য প্রবলেম হচ্ছে। এটা আমি ব্যান্ডেজটা মানে ড্রেসিংটা প্লাস্টারটা খুলে দিলে তখন আমার প্রবলেম হবে না, বাট আমি একটু একটু কফ নিতে পারলেও আমি তো হাঁটতে পারছি না, ফলে এটা আমাকে করে রাখতে হচ্ছে। আমি পরশুদিন খুব রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু বলে যে না কয়েকটা দিন লাগবে, কারণ ভুলে আছি। পলিটিক্যাল প্রেস মিটে দিদি আপনি করুন, মালদায় থাকাকালীন। পলিটিক্যাল কথা এত মিটিং এ বলে তোমরা ক্লান্ত হয়ে যাবে শুনতে শুনতে। ঠিক আছে, তোমার চাটা খেয়ে নাও। হ্যাঁ 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 ঠিক আছে, চাটা খেয়ে নাও সবাই। হ্যাঁ অফিসদা, হ্যাঁ ঠিক একদম সেবা করতে গেল তো সেবক আছে। এবার আমি যাই। হ্যাঁ দিদি, হ্যাঁ তোমার চাটা খেয়ে নাও। হ্যাঁ। আরেকটু পর আছে। মানে এত শর্ট টাইমে যেটুকু করতে পেরেছি, আর আমি যখন আজকে তোমাদের সাথে দেখা হবে, না, না, না। আর মালদা এবার একদম এক- গুছিয়ে আপনি আম খাবেন
এবার আমি আমার আমসত্ব দুটোই খাবো, সাংবাদিকদের কাছ থেকে আমসত্ব খাবো হ্যাঁ। আর জনগণের কাছে আমসত্ব খাবো। আমের ফলনও ভালো হয়েছে দিদি, হবে আমার বাড়ির দরজায় একটা আমের গাছ ওই যে গাছটা আছে, হ্যাঁ। এই বড় বড় আম হয়েছে, আমার খুব ভালো লাগে। দিদি, জনগণ সব করে যায়। প্রয়োজন পড়লে ডেকে নেবেন দিদি, 8 ঘন্টাতে চলে আসবো। 8 ঘন্টাতে চলে আসতে পারবো, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, জানা রইল। আম সত্য নিয়ে আসবো দিদি। আফটার ইলেকশন আমসত্ব হ্যাঁ হ্যাঁ একদম।